আপনারা শুনছেন রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছ থেকে নেওয়া গল্প নষ্ট নীড়। ভূপতির কাজ করিবার কোনো দরকার ছিল না, তাহার টাকা যথেষ্ট ছিল এবং দেশটাও গরম, কিন্তু গ্রহবশত তিনি কাজের লোক হইয়া জন্মগ্রহণ করিয়াছিলেন। এই জন্য তাহাকে একটা ইংরেজি খবর বাহির করিতে হইল। ইহার পরে সময়ের দীর্ঘতার জন্য তাহাকে আর বিলাপ করিতে হয় নাই। ছেলেবেলা হইতে তার ইংরেজি লিখিবার এবং বক্তৃতা দেওয়ার শখ ছিল। কোনো প্রকার প্রয়োজন না থাকিলেও ইংরেজি খবরের কাগজে তিনি চিঠি লিখিতেন এবং বক্তব্য না থাকিলেও সভাস্থলে দু কথা না বলিয়া ছাড়িতেন না। তাহার মতো ধনী লোককে দলে পাইবার জন্য রাষ্ট্রনৈতিক দলপতিরা অজস্র স্তুতিবাদ করাতে নিজের ইংরেজি রচনাশক্তি সম্বন্ধে তাহার ধারণা যথেষ্ট পরিপুষ্ট হইয়া উঠিয়াছিল। অবশেষে তাহার উকিল শ্যালক উমাপতি ওকালতি ব্যবসায়ে হতোদ্যম হইয়া ভগিনীপতিকে কহিল, ভূপতি, তুমি একটা ইংরেজি খবরের কাগজ বাহির করো, তোমার যেরকম অসাধারণ ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। ভূপতি উৎসাহিত হইয়া উঠিল। পরের কাগজে পত্র প্রকাশ করিয়া গৌরব নাই, নিজের কাগজে স্বাধীন কলমটাকে পুরো দমে ছুটাইতে পারিবে। শ্যালককে সহকারী করিয়া নিতান্ত অল্প বয়সেই ভূপতি সম্পাদকের গদিতে আরোহণ করিল। অল্প বয়সে সম্পাদকী নেশা এবং রাজনৈতিক নেশা অত্যন্ত জোর করিয়া ধরে। ভূপতিকে মাতাইয়া তুলিবার লোকও ছিল অনেক। এইরূপে সে যতদিন কাগজ লইয়া বিভোর হইয়াছিল, ততদিনে তাহার বালিকাবধূ চারুলতা ধীরে ধীরে যৌবনে পদার্পণ করিল। খবরের কাগজের সম্পাদক এই মস্ত খবরটি ভালো করিয়া টের পাইল না। ভারত গভর্নমেন্টের সীমান্ত নীতি ক্রমশই স্ফীত হইয়া সংযমের বন্ধন বিদীর্ণ করিবার দিকে যাইতেছে, ইহাই তাহার প্রধান লক্ষ্যের বিষয় ছিল। ধনী গৃহে চারুলতার কোনো কর্ম ছিল না। ফল পরিণামহীন ফুলের মতো পরিপূর্ণ অনাবশ্যকতার মধ্যে পরিস্ফুট হইয়া উঠাই তাহার চেষ্টা শূন্য দীর্ঘ দিনরাত্রির একমাত্র কাজ ছিল। তাহার কোনো অভাব ছিল না। এমন অবস্থার সুযোগ পাইলে বধূ স্বামীকে লইয়া অত্যন্ত বাড়াবাড়ি করিয়া থাকে। দাম্পত্যলীলার সীমান্ত নীতি সংস্কারের সমস্ত সীমা লঙ্ঘন করিয়া সময় হইতে অসময়ে এবং বিহিত হইতে অবিহিতে গিয়া উত্তীর্ণ হয়। চারুলতার সে সুযোগ ছিল না। কাগজের আবরণ ভেদ করিয়া স্বামীকে অধিকার করা তাহার পক্ষে দুরূহ হইয়াছিল। যুবতী স্ত্রীর প্রতি মনোযোগ আকর্ষণ করিয়া কোনো আত্মীয়া তাহাকে ভর্ৎসনা করিলে ভূপতি একবার সচেতন হইয়া কহিল, তাই তো, চারুর একজন কেউ সঙ্গিনী থাকা উচিত, ও বেচারার কিছুই করিবার নেই। শ্যালক উমাপতিকে কহিল, তোমার স্ত্রীকে আমার এখানে আনিয়ে রাখো না, সমবয়সী স্ত্রীলোক কেহ কাছে নাই, চারুর নিশ্চয়ই ভারী ফাঁকা ঠেকে। স্ত্রী সঙ্গের অভাবেই চারুর পক্ষে অত্যন্ত শোকাবহ সম্পাদক এইরূপ বুঝিল এবং শ্যালক যায়া মন্দাকিনীকে বাড়িতে আনিয়াছে নিশ্চিন্ত হইল। যে সময়ে স্বামী স্ত্রী প্রেমোন্মেষের প্রথম অরুণালোকে পরস্পরের কাছে অপরূপ মহিমায় চির নূতন বলিয়া প্রতিভাত হয়, দাম্পত্যের সেই স্বর্ণপ্রভাবমণ্ডিত প্রত্যুষকালে অচেতন অবস্থায় কখন অতীত হইয়া গেল কেহ জানিতে পারিল না। নতুনত্বের স্বাদ না পাইয়া উভয়েই উভয়ের কাছে পুরাতন পরিচিত অভ্যস্ত হইয়া গেল। লেখাপড়ার দিকে চারুলতার একটা স্বাভাবিক ঝোঁক ছিল বলিয়া তাহার দিনগুলি অত্যন্ত বোঝা হইয়া ওঠেনি। সে নিজের চেষ্টায় নানা কৌশলে পরিবার বন্দোবস্ত করিয়া লইয়াছিল। ভূপতির পিস্তুত ভাই অমল 3rd ইয়ারে পড়িতেছিল। চারুলতা তাহাকে ধরিয়া পড়া করিয়া লইত। এই কর্মটুকু আদায় করিয়া লইবার জন্য অমলের অনেক আবদার তাহাকে সহ্য করিতে হইত। তাহাকে প্রায়ই হোটেলে খাইবার খোরাকি ও ইংরেজি সাহিত্য গ্রন্থ কিনিবার খরচা যোগাইতে হইত। অমল মাঝে মাঝে বন্ধুদের নিমন্ত্রণ করিয়া খাওয়াইত। সেই যজ্ঞ সমাধার ভার গুরুদক্ষিণার স্বরূপ চারুলতা নিজে গ্রহণ করিত। ভূপতি চারুলতার প্রতি কোনো দাবি করিত না, কিন্তু সামান্য একটু পড়াইয়া পিস্তুত ভাই অমলের দাবির অন্ত ছিল না। তাহা লইয়া চারুলতা প্রায় মাঝে মাঝে কৃত্রিম কোপ এবং বিদ্রোহ প্রকাশ করিত। কিন্তু কোনো একটা লোকের কোনো কাজে আসা এবং স্নেহের উপদ্রব সহ্য করা তাহার পক্ষে অত্যাবশ্যক হইয়া উঠিয়াছিল। অমল কহিল, বৌঠান, আমাদের কলেজের রাজবাড়ির জামাইবাবু রাজ অন্তঃপুরের খাস হাতের বুননি কার্পেটের জুতো পরে আসে। আমার তো সহ্য হয় না, একজোড়া কার্পেটের জুতো চাই।
নইলে কোনো মতেই পদমর্যাদা রক্ষা করতে পারছি না। চারুলতা বলল, হ্যাঁ তাই বই কি, আমি বসে বসে তোমার জুতো সেলাই করে মরি, দাম দিচ্ছি, বাজার থেকে কিনে নাও গিয়ে যাও। অমল বলল, সেটি হচ্ছে না। চারু জুতা সেলাই করতে জানে না এবং অমলের কাছে সে কথা স্বীকার করিতেও চাহে না। কিন্তু তাহার কাছে কেহ কিছু চায় না, অমল চায়। সংসারে সেই একমাত্র প্রার্থীর প্রার্থনা রক্ষা না করিয়া সে থাকিতে পারে না। অমল যে সময় কলেজে যাইত সেই সময় সে লুকাইয়া বহু যত্নে কার্পেটের সেলাই শিখিতে লাগিল এবং অমল নিজে যখন তাহার জুতার দরবার সম্পূর্ণ ভুলিয়া বসিয়াছে এমন সময় একদিন সন্ধ্যাবেলায় চারু তাহাকে নিমন্ত্রণ করিল। গ্রীষ্মের সময় ছাদের উপর আসন বসিয়া অমলের আহারের জায়গা করা হইয়াছে। বালি উড়িয়া পড়িবার ভয়ে পিতলের ঢাকনায় থালা ঢাকা রাখিয়াছে। অমল কলেজের বেশ পরিত্যাগ করিয়া মুখ ধুইয়া ফিটফাট হইয়া আসিয়া উপস্থিত হইল। অমল আসনে বসিয়া ঢাকা খুলিল, দেখিল থালায় একজোড়া নতুন বাঁধানো পশমের জুতো সাজানো রহিয়াছে। চারুলতা উচ্চস্বরে হাসিয়া উঠিল। জুতা পাইয়া অমলের আশা আরও বাড়িয়া উঠিল। এখন গলা বন্ধ চাই, রেশমের রুমালের ফুল কাটা পাড় সেলাই করিয়া দিতে হইবে। তাহার বাহিরের ঘরে বসিবার বড় কেদারায় তেলের দাগ নিবারণের জন্য একটা কাজ করা আবরণ আবশ্যক। প্রত্যেকবারে চারুলতা আপত্তি প্রকাশ করিয়া কলহ করে এবং প্রত্যেকবারেই বহু যত্নে ও স্নেহে শৌখিন অমলের শখ মিটাইয়া দেয়। অমল মাঝে মাঝে জিজ্ঞাসা করে, বৌঠান কত দূর হইল? চারুলতা মিথ্যা করিয়া বলে, কিছুই হয় নাই। কখনো বলে, সে আমার মনেই ছিল না। কিন্তু অমল ছাড়িবার পাত্র নন, প্রতিদিন স্মরণ করাইয়া দেয় এবং আবদার করে। নাছরবান্দা অমলের সেই সকল উপদ্রব উদ্রেক করাইয়া দেবার জন্যে চারু ঔদাসীন্য প্রকাশ করিয়া বিরোধের সৃষ্টি করে এবং হঠাৎ একদিন তাহার প্রার্থনা পূরণ করিয়া দিয়া কৌতুক দেখে। ধনীর সংসারে চারুকে আর কাহারও জন্য কিছুই করিতে হয় নাই, কেবল অমল তাহাকে কাজ না করাইয়া ছাড়ে না। এই সকল ছোটোখাটো শখের খাটুনিতেই তাহার হৃদয়বৃত্তির চর্চা ও চরিতার্থতা হইল। ভূপতির অন্তঃপুরে যে একখণ্ড জমি পড়িয়াছিল তাহাকে বাগান বলিলে অনেকটা অত্যুক্তি করা হয়। সেই বাগানের প্রধান বনস্পতি ছিল একটা বিলাতি আমড়া গাছ। এই ভূখণ্ডের উন্নতি সাধনের জন্য চারু এবং অমলের মধ্যে একটা কমিটি বসিয়াছে। উভয়ে মিলিয়া কিছুদিন হইতে ছবি আঁকিয়া প্ল্যান করিয়া মহা উৎসাহে এই জমিটার উপর একটা বাগানের কল্পনা ফলাও করিয়া তুলিয়াছে। অমল বলিল, বৌঠান, আমাদের এই বাগানে সেকালের রাজকন্যার মতো তোমাকে নিজের হাতে গাছে জল দিতে হবে। চারু কহিল, আর ওই পশ্চিমের কোণটাতে একটা কুঁড়ে তৈরি করে দিতে হবে, হরিণের বাচ্চা থাকবে। অমল কহিল, আর একটি ছোটোখাটো ঝিলের মতো করতে হবে, তাতে হাঁস চড়বে। চারু সেই প্রস্তাবে উৎসাহিত হইয়া কহিল, আর তাতে নীলপদ্ম দেব, আমার অনেক দিন থেকে নীলপদ্ম দেখবার স্বাদ আছে। অমল কহিল, সেই ঝিলের উপর একটি সাঁকো বেঁধে দেওয়া যাবে আর ঘাটে একটা বেশ ছোট ডিঙি থাকবে। চারু কহিল, ঘাট অবশ্য সাদা মার্বেলের হবে। অমল পেন্সিল কাগজে লইয়া রুল কাটিয়া কম্পাস ধরিয়া মহা আড়ম্বরে বাগানের একটা ম্যাপ আঁকিল। উভয়ে মিলিয়া দিনে দিনে কল্পনার সংশোধন পরিবর্তন করিতে করিতে 20-25খানা নতুন ম্যাপ আঁকা হইল। ম্যাপ খাড়া হইলে কত খরচ হইতে পারে তাহার একটা এস্টিমেট তৈরি হইতে লাগিল। প্রথমে সংকল্প ছিল চারু নিজের বরাদ্দ মাস আরা হইতে ক্রমে ক্রমে বাগান তৈরি করিয়া তুলিবে। ভূপতি তো বাড়িতে কোথায় কি হইতেছে তাহা চাহিয়া দেখে না, বাগান তৈরি হইলে তাহাকে সেখানে নিমন্ত্রণ করিয়া আশ্চর্য করিয়া দিবে। সে মনে করিবে আলাদিনের প্রদীপের সাহায্যে জাপান দেশ হইতে একটা আস্ত বাগান তুলিয়া আনা হইয়াছে। কিন্তু এস্টিমেট যথেষ্ট কম করিয়া ধরিলেও চারুর সঙ্গতিতে কুলায় না। অমল তখন পুনরায় ম্যাপ পরিবর্তন করিতে বসিল। কহিল, তাহলে বৌঠান ওই ঝিলটা বাদ দেওয়া যাক। চারু কহিল, না না না, ঝিল বাদ দিলে কিছুতেই চলবে না, ওতে আমার নীলপদ্ম থাকবে। অমল কহিল, তোমার হরিণের ঘরে টালির ছাদ নাই কেন? ওটা অমনি একটা সাদা সিদে খোড়ো চাল করলেই হবে। চারু অত্যন্ত রাগ করে কহিল, তাহলে আমার ও ঘরে দরকার নেই, ও থাক। মরিশাস হইতে লবঙ্গ, কর্নাট হইতে চন্দন এবং সিংহল হইতে
দারচিনির চারা আনাইবার প্রস্তুতি ছিল। অমল তাহার পরিবর্তে মানিকতলা হইতে সাধারণ দিশি ও বিলাতি গাছের নাম করিতেই চারু মুখ ভার করিয়া বসিল। কহিল, তাহলে আমার বাগানে কাজ নেই। এস্টিমেট কমাইবার এইরূপ প্রথা নয়। এস্টিমেটের সঙ্গে সঙ্গে কল্পনাকেও খর্ব করা চারুর পক্ষে অসাধ্য, এবং অমল মুখে যাহাই বলুক মনে মনে তাহারও সেটা রুচিকর নয়। অমল কহিল, তবে বৌঠান, তুমি দাদার কাছে বাগানের কথাটা পারো, তিনি নিশ্চয়ই টাকা দেবেন। চারু কহিল, না, তাকে বললে মজা কি হলো, আমরা দুজন বাগান তৈরি করে তুলব। তিনি তো সাহেব বাড়িতে ফরমাস দিয়ে ইডেন গার্ডেন বানিয়ে দিতে পারেন, তাহলে আমাদের প্ল্যানের কি হবে? আমড়া গাছের ছায়ায় বসিয়া চারু এবং অমল অসাধ্য সংকল্পের কল্পনা সুখ বিস্তার করিতেছিল। চারুর ভাজ মন্দা দোতলা হইতে ডাকিয়া কহিল, এত বেলায় বাগানে তোরা কি করছিস? চারু বলিল, পাকা আমড়া খুঁজছি। লুব্ধা মন্দা কহিল, পাস যদি আমার জন্য আনিস। চারু হাসিল, অমল হাসিল। তাহাদের সমস্ত সংকল্পগুলি প্রধান সুখ এবং গৌরব এই ছিল যে সেইগুলি তাদের দুজনের মধ্যে আবদ্ধ। মন্দার আর যা কিছু গুন্থা কল্পনা ছিল না। সে এই সকল প্রস্তাবের রস গ্রহণ করিবে কি করিয়া? সে এই দুই অভ্যাসের সকল প্রকার কমিটি হইতে একেবারে বর্জিত। অসাধ্য বাগানের এস্টিমেটও কমিল না, কল্পনাও কোনো অংশে হার মানিতে চাহিল না। সুতরাং আমড়াতলার কমিটি এইভাবেই কিছুদিন চলিল। বাগানের যেখানে ঝিল হইবে সেখানে হরিণের ঘর হইবে, যেখানে পাথরের বেদি হইবে অমল সেখানে চিহ্ন কাটিয়া রাখিল। তাহাদের সংকল্পিত বাগানে এই আমড়াতলার চার দিক কীভাবে বাঁধাইতে হইবে অমল একটি ছোট কোদাল লইয়া তাহারই দাগ কাটিতেছিল। এমন সময় চারু গাছের ছায়ায় বসিয়া বলিল, অমল, তুমি যদি লিখতে পারতে তাহলে বেশ হতো। অমল জিজ্ঞাসা করিল, কেন বেশ হতো? চারু বলিল, তাহলে আমাদের এই বাগানের বর্ণনা করে তোমাকে দিয়ে একটা গল্প লেখাতাম। এই ঝিল, এই হরিণের ঘর, এই আমড়াতলা সমস্তই তাতে থাকতো। আমরা দুজনে ছাড়া কেউ বুঝতে পারতো না, বেশ মজা হতো। অমল, তুমি একবার লেখবার চেষ্টা করে দেখো না, নিশ্চয়ই তুমি পারবে। অমল কহিল, আচ্ছা, যদি লিখতে পারি তো আমাকে কি দেবে? চারু কহিল, তুমি কি চাও? অমল কহিল, আমার মশারির চালে আমি নিজে লতা এনে দেব, সেই সঙ্গে তোমাকে আগাগোড়া রেশম দিয়ে কাজ করে দিতে হবে। চারু কহিল, তোমার সমস্ত বাড়াবাড়ি, মশারির চালে আবার কাজ? মশারি জিনিসটাকে একটা শ্রীহীন কারাগারের মতো করিয়া রাখার বিরুদ্ধে অমল অনেক কথা বলিল। সে কহিল, সংসারের 15 আনা লোকের যে সৌন্দর্য বোধ নাই এবং কুশ্রিতা তাহাদের কাছে কিছুমাত্র পীড়াকর নহে, ইহাই তাহার প্রমাণ। চারু সেই কথা তৎক্ষণাৎ মনে মনে মানিয়া লইল এবং আমাদের এই দুইটি লোকের নিভৃত কমিটি যে সেই 15 আনার অন্তর্গত নহে ইহা মনে করিয়া সে খুশি হইল। কহিল, আচ্ছা বেশ, আমি মশারির চাল তৈরি করে দেব, তুমি লেখো। অমল রহস্যপূর্ণভাবে কহিল, তুমি মনে করো আমি লিখতে পারি নে? চারু অত্যন্ত উত্তেজিত কহিল, তবে নিশ্চয়ই তুমি কিছু লিখেছ, আমাকে দেখাও। অমল কহিল, আজ থাকবো উঠান। চারু বলল, না, আজই দেখাতে হবে, মাথা খাও, তোমার লেখা নিয়ে এসোগে। চারুকে তাহার লেখা শোনাইবার অতি ব্যগ্রতাতেই অমলকে এতদিন বাধা দিতেছিল, পাছে চারু না বোঝে, পাছে তাহার ভালো না লাগে, এই সংকোচ সে তাড়াইতে পারিতেছিল না। আজ খাতা আনিয়া একটুখানি লাল হইয়া একটুখানি কাশিয়া পড়িতে আরম্ভ করিল। চারু গাছের গুড়িতে হেলান দিয়া ঘাসের উপরে পা ছড়াইয়া শুনিতে লাগিল। প্রবন্ধের বিষয়টা ছিল আমার খাতা। অমল লিখেছিল, হে আমার শুভ্র খাতা, আমার কল্পনা এখন তোমাকে স্পর্শ করে নাই। সূতিকা গৃহে ভাগ্যপুরুষ প্রবেশ করিবার পূর্বে শিশুর ললাটপট্টের ন্যায় তুমি নির্মল, তুমি রহস্যময়। যেদিন তোমার শেষ পৃষ্ঠার শেষ ছত্রে উপসংহার লিখিয়া দেব, সেদিন আজ কোথায়? তোমার এই শুভ্র শিশুপত্রগুলি সেই চিরদিনের জন্য মসি চিহ্নিত সমাপ্তির কথা আজ স্বপ্নেও কল্পনা করিতেছে না, ইত্যাদি অনেকখানি লিখিয়াছিল। চারু তরুছায় বসিয়া স্তব্ধ হইয়া শুনিতে লাগিল। পড়া শেষ হইলে ক্ষণকাল চুপ করিয়া থাকিয়া কহিল, তুমি আর লিখিতে পারো না? সেদিন সেই গাছের তলায় অমল সাহিত্যের মাদক রস প্রথম পান করিল। সাকি ছিল নবীনা, রসনাও ছিল নবীন এবং অপরাহ্ন আলোকে দীর্ঘ ছায়া পাতে রহস্যময় হইয়া উঠিয়াছিল।
চারু বলিল, অমল, গোটা কতক আমড়া পেড়ে নিয়ে যেতে হবে, নইলে মন্দাকে কী হিসাবে দেব? মূঢ় মন্দাকে তাহাদের পড়াশোনা ও আলোচনার কথা বলিতে প্রবৃত্ত হই না, সুতরাং আমড়া পাড়িয়া লইয়া যাইতে হইল। বাগানের সংকল্প তাদের অন্যান্য অনেক সংকল্পের ন্যায় সীমাহীন কল্পনাক্ষেত্রের মধ্যে কখন হারাইয়া গেল তাহা অমল এবং চারু লক্ষ্য করিতে পারিল না। এখন অমলের লেখাই তাহাদের আলোচনা ও পরামর্শের প্রধান বিষয় হইয়া উঠিল। অমল আসিয়া বলে, বৌঠান, একটা বেশ চমৎকার ভাব মাথায় এসেছে। চারু উৎসাহিত হয়ে উঠে বলে, চলো আমাদের দক্ষিণ বারান্দায়, এখানে এখনই মন্দা পান সাজাতে আসবে। চারু কাশ্মীরি বারান্দায় একটি জীর্ণ বেতের কেদারায় আসিয়া বসে এবং অমল রেলিংয়ের নিচেকার উচ্চ অংশের উপর বসিয়া পা ছড়াইয়া দেয়। অমলের লিখিবার বিষয়গুলি প্রায় সুনির্দিষ্ট নহে, তাহা পরিষ্কার করিয়া বলা শক্ত। গোলমাল করিয়া সে যাহা বলিত তাহা স্পষ্ট বুঝা কাহারও সাধ্য নহে। অমল নিজেই বারবার বলিত, বৌঠান, তোমাকে ভালো বোঝাতে পারছি না। চারু বলিত, না, আমি অনেকটা বুঝতে পেরেছি, তুমি এইটি লিখে ফেলো, দেরি করো না। সে খানিকটা বুঝিয়া খানিকটা না বুঝিয়া অনেকটা কল্পনা করিয়া অনেকটা অমলের ব্যক্ত করিবার আবেগের দ্বারা উত্তেজিত হইয়া মনের মধ্যে কি একটা খাড়া করিয়া তুলিত, তাহাতেই সেই সুখ পাইত এবং আগ্রহে অধীর হইয়া উঠিত। চারু সেই দিন বিকালে জিজ্ঞাসা করিত, কতটা লিখলে? অমল বলিত, এরই মধ্যে কি লেখা যায়? চারু পরদিন সকালে ঈষৎ কলহের স্বরে জিজ্ঞাসা করিত, কই, তুমি সেটা লিখলে না? অমল বলিত, রোসো, আরেকটু ভাবি। চারু রাগ করিয়া বলিত, তবে যাও। বিকালে সেই রাগ ঘনীভূত হইয়া চারু যখন কথা বন্ধ করিবার জো করিত, তখন অমল লেখা কাগজের একটা অংশ রুমাল বাহির করিবার ছলে পকেট হইতে একটুখানি বাহির করিত। মুহূর্তে চারুর মৌন ভাঙ্গিয়া গিয়া সে বলিয়া উঠিত, ওই যে তুমি লিখেছ, আমাকে ফাঁকি দেখাও। অমল বলিত, এখনও শেষ হয়নি, আর একটু লিখে শোনাবো। চারু বলিত, না, এখনই শোনাতে হবে। অমল এখনই শোনাবার জন্য ব্যস্ত, কিন্তু চারুকে কিছুক্ষণ কাড়াকাড়ি না করাইয়া সে শোনাইত না। তারপরে অমল কাগজখানি হাতে করিয়া বসিয়া প্রথমটা একটুখানি পাতা ঠিক করিয়া লইত। পেন্সিল লইয়া দু এক জায়গা দুটো একটা সংশোধন করিতে থাকিত। ততক্ষণ চারুর চিত্ত পুলকিত কৌতূহলে জল ভার নত মেঘের মতো সেই কাগজ কয়খানির দিকে ঝুঁকিয়া রহিত। অমল 2-4 প্যারাগ্রাফ যখন যাহা লেখে তাহা যতটুকুই হোক চারুকে সদ্য সদ্য শোনাইতে হয়। বাকি অলিখিত অংশটুকু আলোচনা এবং কল্পনায় উভয়ের মধ্যে মথিত হইতে থাকে। একদিন দুজনে আকাশ কুসুমের চয়নে নিযুক্ত ছিল। এখন কাব্য কুসুমের চাষ আরম্ভ করিয়া উভয়ে আর সমস্তই ভুলিয়া গেল। একদিন অপরাহ্নে অমল কলেজ হইতে ফিরিলে তাহার পকেটের কিছু অতিরিক্ত ভরা বলিয়া বোধ হইল। অমল যখন বাড়িতে প্রবেশ করিল, তখনই চারু অন্তঃপুরে গবাক্ষ হইতে তাহার পকেটের পূর্ণতার প্রতি লক্ষ্য করিয়াছিল। অমল অন্যদিন কলেজ হইতে ফিরিয়া বাড়ির ভেতর আসিতে দেরি করিত না। আজ সে তাহার ভরা পকেট লইয়া বাহিরের ঘরে প্রবেশ করিল, শীঘ্র আসিবার নাম করিল না। চারু অন্তঃপুরে সীমান্ত দেশে আসিয়া অনেকবার তালি দিল, কেহ শুনিল না। চারু কিছু রাগ করিয়া তাহার বারান্দায় মন্মথ দত্তর এক বই হাতে করিয়া পড়িবার চেষ্টা করিতে লাগিল। মন্মথ দত্ত নতুন গ্রন্থকার, তাহার লেখার ধরন অনেকটাই অমলের মতো, সেই জন্য অমল তাহাকে কখনো প্রশংসা করিত না। মাঝে মাঝে চারুর কাছে তাহার লেখা বিকৃত উচ্চারণে পড়িয়া বিদ্রূপ করিত। চারু অমলের নিকট হইতে সে বই কাড়িয়া লইয়া অবজ্ঞা ভরে দূরে ফেলিয়া রাখিত। আজ যখন অমলের পদশব্দ শুনিতে পাইল, তখন সেই মন্মথ দত্তর কলকণ্ঠ নামক বই মুখের কাছে তুলিয়া ধরিয়া চারু অত্যন্ত একাগ্রভাবে পড়িতে আরম্ভ করিল। অমল বারান্দায় প্রবেশ করিল। চারু লক্ষ্যও করিল না। অমল কহিল, কি বৌঠান, কি পড়া হচ্ছে? চারুকে নিরুত্তর দেখিয়া অমল চৌকির পেছনে আসিয়া বইটা দেখিল। কহিল, মন্মথ দত্তর গলগণ্ড। চারু বলিল, আহ, বিরক্ত করো না, আমাকে পড়তে দাও। পিঠের কাছে দাঁড়িয়া অমল ব্যঙ্গস্বরে পড়িতে লাগিল। আমি তৃণ, ক্ষুদ্র তৃণ, ভাই রক্তাশ্বর রাজবেশধারী অশোক, আমি তৃণ মাত্র। আমার ফুল নাই, আমার ছায়া নেই, আমার মস্তক আমি আকাশে তুলিতে পারি না। বসন্তের কোকিল আমাকে আশ্রয় করিয়া কুহুস্বরে জগৎ মাতায় না। তবু ভাই অশোক,
তোমার এই পুষ্পিত উচ্চ শাখা হইতে তুমি আমাকে উপেক্ষা করিও না। তোমার পায়ে পড়িয়া আছি আমি তৃণ, তবু আমাকে তুচ্ছ করিও না। অমল এইটুকু বই হইতে পড়িয়া তারপরে বিদ্রুপ করিয়া বানাইয়া বলিতে লাগিল, আমি কলার কাঁধি, কাঁচকলার কাঁধি, ভাই কুষ্মাণ্ড, ভাই গৃহ চাল বিহারী কুষ্মাণ্ড, আমি নিতান্তই কাঁচকলার কাঁধি। চারু কৌতূহলের তাড়নায় রাগ রাখিতে পারিল না, হাসিয়া উঠিয়া বই ফেলিয়া দিয়া কহিল, তুমি ভারী হিংসুটে, নিজের লেখা ছাড়া কিছু পছন্দ করো না। অমল কহিল, তোমার ভারী উদারতা, তৃণটি পেলেও গিলে খেতে চাও। চারু বলিল, আচ্ছা মশাই, ঠাট্টা করতে হবে না, পকেটে কী আছে বের করে ফেলো। অমল বলিল, কী আছে আন্দাজ করো। অনেকক্ষণ চারুকে বিরক্ত করিয়া অমল পকেট হইতে সররূহ নামক বিখ্যাত মাসিক পত্র বাহির করিল। চারু দেখিল কাগজে অমলের সেই খাতা নামক প্রবন্ধটি বাহির হইয়াছে। চারু দেখিয়া চুপ করিয়া রইল। অমল মনে করিয়াছিল তাহার বৌঠান খুব খুশি হইবে, কিন্তু খুশির বিশেষ কোনো লক্ষণ না দেখিয়া বলিল, সররূহ পত্রে যে সে লেখা বের হয় না। অমল একটা কিছু বেশি বলিল, যে কোনো প্রকার চলনসই লেখা পাইলে সম্পাদক ছাড়েন না। কিন্তু অমল চারুকে বুঝাইয়া দিল, সম্পাদক বড়ই কড়া লোক, 100 প্রবন্ধের মধ্যে একটা বাছিয়া লন। শুনিয়া চারু খুশি হইবার চেষ্টা করিতে লাগিল, কিন্তু খুশি হইতে পারিল না। কিসে যে সে মনের মধ্যে আঘাত পাইল তাহা বুঝিয়া দেখিবার চেষ্টা করিল, কোনো সঙ্গত কারণ বাহির হইল না। অমলের লেখা অমল এবং চারু দুজনের সম্পত্তি। অমল লেখক এবং চারু পাঠক, তাহার গোপনতাই তাহার প্রধান রস। সেই লেখা সকলে পড়িবে এবং অনেকেই প্রশংসা করিবে, ইহাতে চারুকে যে কেন এতটা পীড়া দিয়াছিল তাহা সে ভালো করিয়া বুঝিল না। কিন্তু লেখকের আকাঙ্ক্ষা একটিমাত্র পাঠকে অধিক দিন মেটে না। অমল তাহার লেখা ছাপাইতে আরম্ভ করিল, প্রশংসাও পাইল। মাঝে মাঝে ভক্তের চিঠিও আসিতে লাগিল। অমল সেইগুলি তাহার বৌঠানকে দেখাইত। চারু তাহাতে খুশিও হইল, কষ্টও পাইল। এখন অমলকে লেখার প্রবৃত্ত করাইবার জন্য একমাত্র তাহারই উৎসাহ ও উত্তেজনার প্রয়োজন রহিল না। অমল মাঝে মাঝে কদাচিৎ নাম স্বাক্ষরবিহীন রমণীর চিঠিও পাইতে লাগিল। তাহা লইয়া চারু তাহাকে ঠাট্টা করিত, কিন্তু সুখ পাইত না। হঠাৎ তাহাদের কমিটির রুদ্ধ দ্বার খুলিয়া বাংলাদেশের পাঠকমণ্ডলী তাহাদের দুজনকার মাঝখানে আসিয়া দাঁড়াইল। ভূপতি একদিন অবসরকালে কহিল, তাই তো চারু, আমাদের অমল যে এখন ভালো লিখতে পারে তা তো আমি জানতুম না। ভূপতির প্রশংসায় চারু খুশি হইল। অমল ভূপতির আশ্রিত, কিন্তু অন্য আশ্রিতের সহিত তাহার অনেক প্রভেদ আছে। এ কথা তাহার স্বামী বুঝিতে পারিলে চারু যেন গর্ব অনুভব করে। তাহার ভাবটা এই যে, অমলকে কেন যে আমি এত স্নেহ আদর করি, এতদিনে তোমরা তাহা বুঝিলে। আমি অনেক দিন আগেই অমলের মর্যাদা বুঝিয়াছিলাম। অমল কাহারও অবজ্ঞার পাত্র নহে। চারু জিজ্ঞাসা করিল, তুমি তার লেখা পড়েছ? ভূপতি কহিল, হাঁ। না, ঠিক পড়িনি, সময় পাইনি, কিন্তু আমাদের নিশিকান্ত পড়ে খুব প্রশংসা করছিল। সে বাংলা লেখা বেশ বোঝে। ভূপতির মনে অমলের প্রতি একটি সম্মানের ভাব জাগিয়া ওঠে, ইহা চারুর একান্ত ইচ্ছা। উমাপদ ভূপতিকে তাহার কাগজের সঙ্গে অন্য 5 প্রকার উপহার দেওয়ার কথা বুঝাইয়াছিল। উপহারের যে কি করিয়া লোকসান কাটাইয়া লাভ হইতে পারে তাহা ভূপতি কিছুতেই বুঝিতে পারিতেছিল না। চারু একবার ঘরের মধ্যে প্রবেশ করিয়া উমাপদকে দেখিয়া চলিয়া গেল। আবার কিছুক্ষণ ঘুরিয়া ফিরিয়া ঘরে আসিয়া দেখিল দুজনে হিসাব লইয়া তর্কে প্রবৃত্ত। উমাপদ চারুর অধৈর্য দেখিয়া কোনো ছুতা করিয়া বাহির হইয়া গেল। ভূপতি হিসাব লইয়া মাথা ঘুরাইতে লাগিল। চারু ঘরে ঢুকিয়া বলিল, এখনও বুঝি তোমার কাজ শেষ হলো না? দিন রাত ওই একখানা কাগজ নিয়ে যে তোমার কি করে কাটে আমি তাই ভাবি। ভূপতি হিসাব সারাইয়া রাখিয়া একটুখানি হাসিল। মনে মনে ভাবিল, বাস্তবিক চারুর প্রতি আমি মনোযোগ দেওয়ার সময় পাই না, বড় অন্যায়। ও বেচারার পক্ষে সময় কাটাইবার কিছুই নেই। ভূপতি স্নেহপূর্ণ স্বরে কহিল, আজ যে তোমার পড়া নেই, মাস্টারটি বুঝি পালিয়েছে? তোমার পাঠশালার সব উল্টো নিয়ম। ছাত্রীটি পুঁথিপত্র নিয়ে প্রস্তুত, মাস্টার পলাতক। আজকাল অমল তোমাকে আগেকার মতো নিয়মিত পড়ায় বলে তো বোধ হয় না। চারু কহিল, আমাকে পড়িয়ে অমলের সময় নষ্ট করা উচিত? অমলকে তুমি বুঝি একজন সামান্য প্রাইভেট টিউটর পেয়েছ? ভূপতি চারুর কোটিদেশ ধরিয়া কাছে টানিয়া লইল। এটা কি সামান্য প্রাইভেট টিউটর হলো? তোমার মতো বৌঠানকে যদি পড়াতে পেতুম তাহলে। চারু বলিল, ইস,
ইস, তুমি আর বলো না, স্বামী হই রক্ষা নেই তো আর কিছু। ভূপতি ঈষৎ একটু আহত হইয়া কহিল, আচ্ছা, কাল থেকে আমি নিশ্চয়ই তোমাকে পড়াবো। তোমার বইগুলো আনো দেখি, কি তুমি পড়ো একবার দেখে নি। চারু বলল, ঢের হয়েছে, তোমার আর পড়াতে হবে না। এখনকার মতো তোমার খবরের কাগজের হিসাবটা একটু রাখবে। এখন আর কোনো দিকে মন দিতে পারবে কি না বলো। ভূপতি কহিল, নিশ্চয়ই পারবো। এখন তুমি আমার মনকে যেদিকে ফেরাতে চাও সেই দিকেই ফিরবে। চারু বলল, আচ্ছা বেশ, তাহলে অমলের এই লেখাটা একবার পড়ে দেখো কেমন চমৎকার হয়েছে। সম্পাদক অমলকে লিখেছে। এই লেখা পড়ে নবগোপালবাবু তাকে বাংলার রাস্কিন নাম দিয়েছেন। শুনিয়া ভূপতি কিছু সংকুচিতভাবে কাগজখানা হাতে করিয়া লইল। খুলিয়া দেখিল লেখাটির নাম আষাঢ়ে চাঁদ। গত 2 সপ্তাহ ধরিয়া ভূপতি ভারত গভর্নমেন্টের বাজেট সমালোচনা লইয়া বড় বড় অঙ্কপাত করিতেছিল। সেই সকল অঙ্ক বহুপদ কীটের মতো তাহার মস্তিষ্কের নানা বিবরের মধ্যে সঞ্চরণ করিয়া ফিরিতেছিল। এমন সময় হঠাৎ বাংলা ভাষায় আষাঢ়ের চাঁদ প্রবন্ধ আগাগোড়া পড়িবার জন্য তাহার মন প্রস্তুত ছিল না। প্রবন্ধটিও নিতান্ত ছোট নহে। লেখাটা এইরূপে শুরু হইয়াছে, আজ কেন আষাঢ়ের চাঁদ সারা রাত মেঘের মধ্যে এমন করিয়া লুকিয়া বেড়াইতেছে, যেন স্বর্গলোক হইতে সে কি চুরি করিয়া আনিয়াছে, যেন তাহার কলঙ্ক ঢাকিবার স্থান নেই। ফাল্গুন মাসে যখন আকাশের একটি কোণেও মুষ্টি পরিমাণ মেঘ ছিল না, তখন তো জগতের চক্ষের সম্মুখে সে নির্লজ্জের মতো উন্মুক্ত আকাশে আপনাকে প্রকাশ করিয়াছিল। আর আজ তাহার সেই ঢল ঢল হাসিখানি শিশুর স্বপ্নের মতো, প্রিয়ার স্মৃতির মতো, সুরেশ্বরী শচীর অলক বিলম্বিত মুক্তার মালার মতো। ভূপতি মাথা চুলকাইয়া কহিল, বেশ লিখেছে, কিন্তু আমাকে কেন? এসব কবিত্ব কি আমি বুঝি? চারু সংকুচিত হইয়া ভূপতির হাত হইতে কাগজখানি কাড়িয়া লইয়া কহিল, তুমি তবে কি বোঝো? ভূপতি কহিল, আমি সংসারের লোক, আমি মানুষ বুঝি। চারু কহিল, মানুষের কথা বুঝি সাহিত্যের মধ্যে লেখে না? ভূপতি কহিল, ভুল লেখে। তাছাড়া মানুষ যখন সশরীরে বর্তমান, তখন বানানোর কথার মধ্যে তাকে খুঁজে বেড়ানো দরকার। বলিয়া চারুলো তার চিবুক ধরিয়া কহিল, এই যেমন আমি তোমাকে বুঝি, কিন্তু সেই জন্য কি মেঘনাদবধ, কবিকঙ্কন, চণ্ডী আগাগোড়া পড়ার দরকার আছে? ভূপতি কাব্য বোঝে না বলিয়া অহংকার করিত, তবু অমলের লেখা ভালো করিয়া না পড়িয়াও তাহার প্রতি মনে মনে ভূপতির একটা শ্রদ্ধা ছিল। ভূপতি ভাবিত, বলিবার কথা কিছুই নেই, অথচ এত কথা অনর্গল বানাইয়া বলা সে তো আমি মাথা কুটিয়া মরিলেও পারিতাম না। অমলের পেটে যে এত ক্ষমতা ছিল তাহা কে জানিত? ভূপতি নিজের রসজ্ঞতা অস্বীকার করিত, কিন্তু সাহিত্যের প্রতি তাহার কৃপণতা ছিল না। দরিদ্র লেখক তাহাকে ধরিয়া পড়িলে বই ছাপিবার খরচ ভূপতি দিত। কেবল বিশেষ করিয়া বলিয়া দিত, আমাকে যেন উৎসর্গ করা না হয়। বাংলা ছোট বড় সমস্ত সাপ্তাহিক এবং মাসিকপত্র, খ্যাত অখ্যাত, পাঠ্য অপাঠ্য সমস্ত বই সে কিনিত। বলিত, একে পড়ি না, তারপরে যদি না কিনি তবে পাপ করিব, প্রায়শ্চিত্ত হইবে না। পড়িত না বলিয়াই মন্দ বইয়ের প্রতি তাহার লেশমাত্র বিদ্বেষ ছিল না। সেই জন্য তাহার বাংলা লাইব্রেরি গ্রন্থে পরিপূর্ণ ছিল। অমল ভূপতির ইংরেজি প্রুফ সংশোধনের কার্যে সাহায্য করিত। কোনো একটা কপির দুর্বোধ্য হস্তাক্ষর দেখাইয়া লইবার জন্য সে একতাড়া কাগজপত্র লইয়া ঘরে ঢুকিল। ভূপতি হাসিয়া কহিল, অমল, তুমি আষাঢ়ের চাঁদ আর ভাদ্র মাসের পাকা তালের উপর যত খুশি লেখো, আমি তাতে কোনো আপত্তি করি না। আমি কারো স্বাধীনতায় হাত দিতে চাই না, কিন্তু আমার স্বাধীনতায় কেন হস্তক্ষেপ? সেইগুলো আমাকে না পড়িয়ে ছাড়বেন না। তোমার বৌঠানের এ কী অত্যাচার? অমল হাসিয়া কহিল, তাই তো বৌঠান, আমার লেখাগুলো নিয়ে তুমি যে দাদাকে জুলুম করার উপায় বের করবে এমন জানলে আমি লিখতুম না। সাহিত্যরসে বিমুখ ভূপতির কাছে আনিয়া তাহার অত্যন্ত দরদের লেখাগুলিকে অপদস্থ করাতে অমল মনে মনে চারুর উপর রাগ করিল, এবং চারু তৎক্ষণাৎ তাহা বুঝিতে পারিয়া বেদনা পাইল। কথাটাকে অন্যদিকে লইয়া যাইবার জন্য ভূপতিকে কহিল, তোমার ভাইটির একটি বিয়ে দিয়ে দাও দেখি, তাহলে আর লেখার উপদ্রব সহ্য করতে হবে না। ভূপতি কহিল, এখনকার ছেলেরা আমাদের মতো নির্বোধ নয়, তাদের যত কবিত্ব লেখায়, কাজের বেলায় শেয়ানা। কই, তোমার দেওরকে তো বিয়ে করতে রাজি করাতে পারলে না? চারু বলিয়া গেলে ভূপতি অমলকে কহিল, অমল,
আমাকে এই কাগজের হাঙ্গামে থাকতে হয়। চারু বেচারা বড় একলা পড়েছে, কোনো কাজকর্ম নেই, মাঝে মাঝে আমার এই লেখবার ঘরে উঁকি মেরে চলে যায়। কি করব বলো? তুমি অমল ওকে একটু পড়াশুনে নিযুক্ত রাখতে পারলে ভালো হয়। মাঝে মাঝে চারুকে যদি ইংরেজি কাব্য থেকে তর্জমা করে শোনাও তাহলে ওর উপকারও হয়, ভালোও লাগে। চারুর সাহিত্য বেশ রুচি আছে। অমল কহিল, তা আছে। বৌঠান যদি আরও একটু পড়াশোনা করেন তাহলে আমার বিশ্বাস উনি নিজে বেশ ভালো লিখতে পারবেন। ভূপতি হাসিয়াও কহিল, ততটা আশা করি নে, কিন্তু চারু বাংলা লেখায় ভালো মন্দ আমার চেয়ে ঢের বুঝতে পারে। অমল কহিল, ওর কল্পনাশক্তি বেশ আছে, স্ত্রীলোকের মধ্যে এমন দেখা যায় না। ভূপতি কহিল, পুরুষের মধ্যেও কম দেখা যায়, তার সাক্ষী আমি। আচ্ছা, তুমি তোমার বউ ঠাকুরুনকে যদি গড়ে তুলতে পারো আমি তোমাকে পারিতোষিক দেব। অমল কহিল, কি দেবে শুনি? ভূপতি কহিল, তোমার বউ ঠাকুরুনের জুড়ি একটি খুঁজে পেতে এনে দেব। অমল কহিল, আবার তাকে নিয়ে পড়তে হবে? চিরজীবন কি গড়ে তুলতেই কাটাবো? দুটি ভাই আজকালকার ছেলে, কোনো কথা তাদের মুখে বাঁধে না। পাঠক সমাজে প্রতিপত্তি লাভ করিয়া অমল এখন মাথা তুলিয়া উঠিয়াছে। আগে সে স্কুলের ছাত্রটির মতো থাকিত, এখন সে যেন সমাজের গণ্যমান্য মানুষের মতো হইয়া উঠিয়াছে। মাঝে মাঝে সভায় সাহিত্য প্রবন্ধ পাঠ করে, সম্পাদক ও সম্পাদকের দূত তাহার ঘরে আসিয়া বসিয়া থাকে। তাহাকে নিমন্ত্রণ করিয়া খাওয়ায়, নানা সভার সভ্য সভাপতি হইবার জন্য তাহার নিকট অনুরোধ আসে। ভূপতির ঘরে দাসদাসী আত্মীয় স্বজনের চক্ষে তাহার প্রতিষ্ঠা স্থান অনেকটা উপরে উঠিয়া গেছে। মন্দাকিনী এতদিন তাহাকে বিশেষ একটা কেহ বলিয়া মনে করে নাই। অমল ও চারুর হাস্যালাপ আলোচনাকে সে ছেলে মানুষই বলিয়া উপেক্ষা করিয়া পান সাজিত ও ঘরের কাজকর্ম করিত। নিজেকে সে উহাদের চেয়ে শ্রেষ্ঠ এবং সংসারের পক্ষে আবশ্যক বলিয়া জানিত। অমলের পান খাওয়া অপরিমিত ছিল। মন্দার উপর পান সাজিবার ভার থাকাতে সে পানের অযথা অপব্যয়ে বিরক্ত হইত। অমলকে চারুতে ষড়যন্ত্র করিয়া মন্দার পানের ভাণ্ডার প্রায়ই লুট করিয়া আনা তাহাদের একটা আমোদের মধ্যে ছিল। কিন্তু এই শৌখিন চোর দুইটির চৌর্য পরিহাস মন্দার কাছে আমোদজনক বোধ হইত না। আসল কথা, একজন আশ্রিত অন্য আশ্রিতকে প্রসন্ন চক্ষে দেখে না। অমলের জন্য মন্দাকে যেটুকু গৃহকর্ম অতিরিক্ত করিতে হইত সেইটুকুতে সে যেন কিছু অপমান বোধ করিত। চারু অমলের পক্ষপাতী ছিল বলিয়া মুখ ফুটিয়া কিছু বলিতে পারিত না, কিন্তু অমলকে অবহেলা করিবার চেষ্টা তাহার সর্বদাই ছিল। সুযোগ পাইলে দাস দাসীদের কাছেও গোপনে গোপনে অমলের নামে খোঁচা দিতে সে ছাড়িত না। তাহারাও যোগ দিত। কিন্তু অমলের যখন অভ্যুত্থান আরম্ভ হইল তখন মন্দার একটু চমক লাগিল। সে অমল এখন আর নাই। এখন তাহার সংকুচিত নম্রতা একেবারে ঘুচিয়া গেছে। অপরের অবজ্ঞা করিবার অধিকার এখন যেন তাহারই হাতে। সংসার প্রতিষ্ঠা প্রাপ্ত হইয়া যে পুরুষ অসংশয়ে অকুণ্ঠিতভাবে নিজেকে প্রচার করিতে পারে, যে লোক একটা নিশ্চিন্ত অধিকার লাভ করিয়াছে, সেই সমর্থ পুরুষ সহজেই নারীর দৃষ্টি আকর্ষণ করিতে পারে। মন্দা যখন দেখিল অমল চারিদিক হইতেই শ্রদ্ধা পাইতেছে, তখন সেও অমলের উচ্চ মস্তকের দিকে মুখ তুলিয়া চাহিল। অমলের তরুণ মুখে নবগৌরবের গৌরবোজ্জ্বল দীপ্তি মন্দার চক্ষে মোহ আনিল। সেজন্য অমলকে নতুন করিয়া দেখিল। এখন আর পান চুরি করিবার প্রয়োজন রহিল না। অমলের খ্যাতি লাভে চারুর এই আর একটা লোকসান। তাদের ষড়যন্ত্রের কৌতুক বন্ধনটুকু বিচ্ছিন্ন হইয়া গেল। পান এখন অমলের কাছে আপনি আসিয়া পড়ে, কোনো অভাব হয় না। তাহা ছাড়া তাহাদের দুজনে গঠিত দল হইতে মন্দাকিনীকে নানা কৌশলে দূরে রাখিয়া তাহারা যে আমোদ বোধ করিত তাহাও নষ্ট হইবার উপক্রম হইয়াছে। মন্দাকে তফাতে রাখা কঠিন ছিল। অমল যে মনে করিবে চারুই তাহার একমাত্র বন্ধু ও সমজদার, ইহা মন্দার ভালো লাগিত না। পূর্বকৃত অবহেলা সে সুদে আসলে শোধ দিতে উদ্যত। সুতরাং অমলে চারুতে মুখোমুখি হইলে মন্দা কোনো ছলে মাঝখানে আসিয়া ছায়া ফেলিয়া গ্রহণ লাগাইয়া দিত। হঠাৎ মন্দার এই পরিবর্তন লইয়া চারু তাহার অসাক্ষাতে সে পরিহাস করিবে, সে অবসরটুকু পাওয়া শক্ত হইল। মন্দার এই অনাহুত প্রবেশ চারুর কাছে যত বিরক্তিকর বোধ হইত, অমলের কাছে ততটা বোধ হয় নাই।
এ কথা বলা বাহুল্য। বিমুখ রমণী মন ক্রমশ তাহার দিকে যে ফিরিতেছে, ইহাতে ভেতরে ভেতরে সে একটা আগ্রহ অনুভব করিতেছিল। কিন্তু চারু যখন দূর হইতে মন্দাকে দেখিয়া তীব্র মৃদুস্বরে বলিত, ওই আসছেন, তখন অমল বলিত, তাই তো জ্বালাবে দেখছি। পৃথিবীর অন্য সকল সঙ্গের প্রতি অসহিষ্ণুতা প্রকাশ করা তাহাদের একটা দস্তুর ছিল। অমল সেটা হঠাৎ কি বলিয়া ছাড়ে। অবশেষে মন্দাকিনী নিকটবর্তিনী হইলে অমল যেন বলপূর্বক সৌজন্য করিয়া বলিত, তারপরে মন্দা বৌঠান, আজ তোমার পানের বাটায় বাটপাড়ির লক্ষণ কিছু দেখলে? মন্দা বলিত, যখন চাইলেই পাও ভাই, তখন চুরি করবার দরকার? অমল বলিল, চেয়ে পাওয়ার চেয়ে তাতে সুখ বেশি। মন্দা বলিল, তোমরা কি পড়ছিলে পড়ো না ভাই, থামলে কেন? পড়া শুনতে আমার বেশ লাগে। ইতিপূর্বে পাঠানুরাগের জন্য খ্যাতি অর্জন করিতে মন্দার কিছুমাত্র চেষ্টা দেখা যায় নাই, কিন্তু কালহি বলবত্তরঃ। চারুর ইচ্ছা নহে অরসিকা মন্দার হাতে অমল পড়ে। অমলের ইচ্ছা মন্দাও তাহার লেখা শোনে। চারু বলিল, অমল কমলাকান্তের দপ্তরের সমালোচনা লিখে এনেছে, সে কি তোমার? মন্দা বলিল, হলেমি বা মুখ্যু, তবু শুনলে কি একেবারেই বুঝতে পারি নে? তখন আর একদিনের কথা অমলের মনে পড়িল। চারুতে মন্দাতে বিস্তি খেলিতেছে। সে তাহার লেখা হাতে করিয়া লেখা সভায় প্রবেশ করিল। চারুকে শুনাইবার জন্য সে অধীর। খেলা ভাঙিতেছে না দেখিয়া সে বিরক্ত। অবশেষে বলিয়া উঠিল, তোমরা তবে খেলো বৌঠান, আমি অখিলবাবুকে লেখাটা শুনিয়া আসি গে। চারু অমলের চাদর চাপিয়া ধরিল। আহ, বসো না, যাও কোথায়? বলিয়া তাড়াতাড়ি হারিয়া খেলা শেষ করিয়া দিল। মন্দা বলিল, তোমাদের পড়া আরম্ভ হবে বুঝি? তবে আমি উঠি। চারু ভদ্রতা করিয়া কহিল, কেন, তুমিও শোনো না ভাই? মন্দা কহিল, না ভাই, আমি তোমাদের ওসব ছাইপাঁচ কিছুই বুঝি নে, আমার কেবল ঘুম পায়। বলিয়া সে অকালে খেলা ভঙ্গে উভয়ের প্রতি অত্যন্ত বিরক্ত হইয়া চলিয়া গেল। সেই মন্দা আজ কমলাকান্তের সমালোচনা শুনিবার জন্য উৎসুক। অমল কহিল, তা বেশ তো মন্দা বৌঠান, তুমি শুনবে সে তো আমার সৌভাগ্য। বলিয়া পাতটা উল্টাইয়া আবার গোড়া হইতে পড়িবার উপক্রম করিল। লেখার আরম্ভে সে অনেকটা পরিমাণ রস ছড়াইয়াছিল, সেইটুকু বাদ দিয়া পড়িতে তাহার প্রবৃত্তি হইল না। চারু তাড়াতাড়ি বলিল, ঠাকুরপো, তুমি যে বলেছিলে জাহ্নবী লাইব্রেরি থেকে পুরানো মাসিক পত্র কতকগুলো এনে দেবে। অমল কহিল, সে তো আজ নয়। চারু বলিল, আজই তো। বেশ, ভুলে গেছো বুঝি? অমল বলিল, ভুলব কেন, তুমি যে বলেছিলে। চারু বলিল, আচ্ছা বেশ, এনো না, তোমরা পড়ো, আমি যাই, পরেশকে লাইব্রেরিতে পাঠিয়ে দিই গে। বলিয়া চারু উঠিয়া পড়িল। অমল বিপদ আশঙ্কা করিল। মন্দা মনে মনে বুঝিল এবং মুহূর্তের মধ্যে চারুর প্রতি তাহার মন বিষাক্ত হইয়া উঠিল। চারু চলিয়া গেলে অমল যখন উঠিবে কিনা ভাবিয়া ইতস্তত করিতেছিল, মন্দা ঈষৎ হাসিয়া কহিল, যাও ভাই, মান ভাঙাও গে। চারু রাগ করেছে, আমাকে লেখা শোনালে মুশকিলে পড়বে। ইহার পরে অমলের পক্ষে উঠা অত্যন্ত কঠিন। অমল চারুর প্রতি কিছু রুষ্ট হইয়া কহিল, কেন, মুশকিল কিসের? বলিয়া লেখা বিস্তৃত করিয়া ধরিয়া পড়িবার উপক্রম করিল। মন্দা দুই হাতে তাহার লেখা আচ্ছাদন করিয়া বলিল, কাজ নেই ভাই, পড়ো না। বলিয়া সে অশ্রু সম্বরণ করিয়া অন্যত্র চলিয়া গেল। চারু নিমন্ত্রণে গিয়াছিল। ঘরে মন্দা বসিয়া চুলে দড়ি বিনাইতেছিল। বৌঠান বলিয়া অমল ঘরের মধ্যে প্রবেশ করিল। মন্দা নিশ্চয়ই জানিত যে চারুর নিমন্ত্রণে যাওয়ার সংবাদ অমলের অগোচর ছিল না। হাসিয়া কহিল, আহা অমলবাবু, কাকে খুঁজতে এসে কার দেখা পেলে? এমনি তোমার অদৃষ্ট। অমল কহিল, বাঁ দিকের বিচালিও যেমন, ডান দিকের বিচালিও ঠিক তেমনি, গর্ধবের পক্ষে দুই সমান আদরের। বলিয়া সেইখানে বসিয়া গেল। অমল বলিল, মন্দা বৌঠান, তোমাদের দেশের গল্প বলো, আমি শুনি। লেখার বিষয় সংগ্রহ করিবার জন্য অমল সকলের সব কথা কৌতূহলের সঙ্গে শুনিত। সেই কারণে মন্দাকে এখন সে আর পূর্বের ন্যায় সম্পূর্ণ উপেক্ষা করিত না। মন্দার মনস্তত্ত্ব, মন্দার ইতিহাস এখন তাহার কাছে ঔৎসুক্যজনক। কোথায় তার জন্মভূমি, তাহাদের গ্রামটি কীরূপ, ছেলেবেলা কেমন করিয়া কাটিত, বিবাহ হইল কবে, ইত্যাদি সব কথাই সে খুঁটিয়া খুঁটিয়া জিজ্ঞাসা করিতে লাগিল। মন্দার ক্ষুদ্র জীবন বৃত্তান্ত সম্বন্ধে এত কৌতূহল কেন কখনো প্রকাশ করে নাই। মন্দা আনন্দে নিজের কথা বকিয়া যাইতে লাগিল। মাঝে মাঝে কহিল, কি বকছি তার ঠিক নেই। অমল উৎসাহ দিয়া কহিল, না না না, আমার বেশ লাগছে, বলে যাও। মন্দার বাপের
এক কানা গোমস্তা ছিল। সে তাহার দ্বিতীয় পক্ষের স্ত্রীর সঙ্গে ঝগড়া করিয়া একদিন অভিমানে অনশনব্রত গ্রহণ করিত। অবশেষে ক্ষুধার জ্বালায় মন্দাদের বাড়িতে কিরূপে গোপনে আহার করিতে আসিত এবং দৈবাৎ একদিন স্ত্রীর কাছে কিরূপে ধরা পড়িয়াছিল, সেই গল্প যখন হইতেছে এবং অমল মনোযোগের সহিত শুনিতে শুনিতে সকৌতুকে হাসিতেছে, এমন সময় চারু ঘরের মধ্যে আসিয়া প্রবেশ করিল। গল্পের সূত্র ছিন্ন হইয়া গেল। তাহার আগমনে হঠাৎ একটা জমাট সভা ভাঙ্গিয়া গেল। চারু তাহা স্পষ্টই বুঝিতে পারিল। অমল জিজ্ঞাসা করিল, বৌঠান, এত সকাল সকাল ফিরে এলে যে? চারু কহিল, তাই তো দেখছি, বেশি সকাল সকাল ফিরেছি বলিয়া চলিয়া যাইবার উপক্রম করিল। অমল কহিল, ভালোই করেছ, বাঁচিয়েছ আমাকে। আমি ভাবছিলুম কখন না জানি ফিরবে মন্মথ দত্তর সন্ধ্যার পাখি বলে নতুন বইটা তোমাকে পড়ে শোনাবো বলে এনেছি। চারু বলিল, এখন থাক, আমার কাজ আছে। অমল বলিল, কাজ থাকে তো আমাকে হুকুম করো, আমি করে দিচ্ছি। চারু জানিত অমল আজ বই কিনিয়া আনিয়া তাহাকে শুনাইতে বসিবে। চারু ঈর্ষা জন্মাইবার জন্য মন্মথর লেখার প্রচুর প্রশংসা করিবে এবং অমল সেই বইটাকে বিকৃত করিয়া পড়িয়া বিদ্রূপ করিতে থাকিবে। এই সকল কল্পনা করিয়াই অধৈর্যবশত সে অকালে নিমন্ত্রণ গৃহের সমস্ত অনুনয় বিনয় লঙ্ঘন করিয়া অসুখের ছুতায় গৃহে চলিয়া আসিতেছে। এখন বারবার মনে করিতেছে, সেখানে ছিলাম ভালো, চলিয়া আসা অন্যায় হইয়াছে। মন্দাও তো কম বেহায়া নয়, একলা অমলের সহিত এক ঘরে বসিয়া দাঁত বাহির করিয়া হাসিতেছে। লোকে দেখিলে কি বলিবে? কিন্তু মন্দাকে এ কথা লইয়া ভর্ৎসনা করা চারুর পক্ষে বড় কঠিন, কারণ মন্দা যদি তাহারই দৃষ্টান্তের উল্লেখ করিয়া জবাব দেয়। কিন্তু সে হইল এক আর এ হইল এক। সে অমলের রচনার উৎসাহ দেয়, অমলের সঙ্গে সাহিত্য আলোচনা করে, কিন্তু মন্দার তো সে উদ্দেশ্য আদবেই নেই। মন্দা নিঃসন্দেহে সরল যুবকের মুগ্ধ করিবার জন্য জাল বিস্তার করিতেছে। এই ভয়ঙ্কর বিপদ হইতে বেচারা অমলকে রক্ষা করা তাহারই কর্তব্য। অমলকে এই মায়াবিনীর মতলব কেমন করে বুঝাইবে? বুঝাইলে তাহার প্রলোভনের নিবৃত্তি না হইয়া যদি উল্টা হয়? বেচারা দাদা, তিনি তাহার স্বামীর কাগজ লইয়া দিন রাত খাটিয়া মরিতেছেন, আর মন্দা কিনা কোনটিতে বসিয়া অমলকে ভুলাইবার জন্য আয়োজন করিতেছে। দাদা বেশ নিশ্চিন্ত আছেন, মন্দার উপরে তার অগাধ বিশ্বাস। এই সকল ব্যাপার চারু কী করিয়া স্বচক্ষে দেখিয়া স্থির থাকিবে, ভারী অন্যায়। কিন্তু আগে অমল বেশ ছিল। যেদিন হইতে লিখিতে আরম্ভ করিয়া নাম করিয়াছে, সেই দিন হইতেই যত অনর্থ দেখা যাইতেছে। চারুই তো তাহার লেখার গোড়া। কুক্ষণে সে অমলের রচনায় উৎসাহ দিয়াছিল। এখন কি আর অমলের পরে তাহার পূর্বের মতো জোর খাটিবে? এখন অমল 5 জনের আদরের স্বাদ পাইয়াছে, অতএব একজনকে বাদ দিলে তাহার আসে যায় না। চারু স্পষ্টই বুঝিল, তাহার হাত হইতে গিয়া 5 জনের হাতে পড়িয়া অমলের সমূহ বিপদ। চারুকে অমল এখন নিজের ঠিক সমকক্ষ বলিয়া জানে না। চারুকে সে ছাড়াইয়া গেছে। এখন সে লেখক, চারু পাঠক। ইহার প্রতিকার করিতেই হইবে। আহা, সরল অমল, মায়াবিনী মন্দা, বেচারা দাদা। সেদিন আষাঢ়ের নবীন মেঘে আকাশ আচ্ছন্ন, ঘরের মধ্যে অন্ধকার ঘনীভূত হইয়াছে বলিয়া চারু তাহার খোলা জানালার কাছে একান্ত ঝুঁকিয়া পড়িয়া কি একটা লিখিতেছিল। অমল তখন নিঃশব্দ পদে পশ্চাতে এসে দাঁড়াইল, তাহা সে জানিতে পারিল না। বাদলার স্নিগ্ধ আলোকে চারু লিখিয়া গেল। অমল পড়িতে লাগিল। পাশে অমলের 2-1টা ছাপানো লেখা খোলা পড়িয়া আছে। চারুর কাছে সেইগুলি রচনার একমাত্র আদর্শ। তবে যে বলো, তুমি লিখতে পারো না? হঠাৎ অমলের কণ্ঠ শুনিয়া চারু অত্যন্ত চমকিয়া উঠিল। তাড়াতাড়ি খাতা খুলে ফেলিল, কহিল, তোমার ভারী অন্যায়। অমল বলল, কী অন্যায় করেছি? চারু বলল, নুকিয়ে নুকিয়ে দেখছিলে কেন? অমল বলল, প্রকাশ্যে দেখতে পাইনে বলে। চারু তাহার লেখা ছিঁড়িয়া ফেলিবার উপক্রম করিল। অমল ফস করিয়া তাহার হাত হইতে খাতা কাড়িয়া লইল। চারু কহিল, তুমি যদি পড়ো, তোমার সঙ্গে জন্মের মতো আড়ি। অমল কহিল, যদি পড়তে বারণ করো তাহলে তোমার সঙ্গে জন্মের মতো আড়ি। চারু কহিল, আমার মাথা খাও ঠাকুরপো, পড়ো না। অবশেষে চারুকেই হার মানতে হইল, কারণ অমলকে তাহার লেখা দেখাইবার জন্য মন ছটফট করিতেছিল, অথচ দেখাইবার বেলায় যে তাহার এত লজ্জা করিবে তাহা সে ভাবে নাই। অমল যখন অনেক অনুনয় করিয়া পড়িতে আরম্ভ করিল, তখন লজ্জায় চারুর হাত পা বরফের মতো হিম হইয়া গেল। কহিল, আমি পান নিয়ে আসি গে বলিয়া তাড়াতাড়ি পাশের ঘরে পান সাজিবার উপলক্ষ করিয়া চলিয়া গেল।
অমল পড়া সাঙ্গ করিয়া চারুকে গিয়া কহিল, চমৎকার হয়েছে। চারু পানে খয়ের দিতে ভুলিয়া গিয়েছিল। যাও, আর ঠাট্টা করতে হবে না, দাও আমার খাতা দাও। অমল কহিল, খাতা এখন দেব না, লেখাটা কপি করে নিয়ে কাগজে পাঠাবো। চারু বলিল, হ্যাঁ, কাগজে পাঠাবে বই কি, সে হবে না। চারু ভারী গোলমাল করতে লাগিল। অমলও কিছুতে ছাড়ল না। সে যখন বারবার শপথ করিয়া কহিল কাগজে দিবার উপযুক্ত হইয়াছে, তখন চারু যেন নিতান্ত হতাশ হইয়া কহিল, তোমার সঙ্গে তো পেরে উঠবার জো নেই, যেটা ধরবে সে আর কিছুতেই ছাড়বে না। অমল কহিল, দাদাকে একবার দেখাতে হবে। শুনিয়া চারু পান সাজা ফেলিয়া আসন হইতে বেগে উঠিয়া পড়িল। খাতা কাড়িবার চেষ্টা করিয়া কহিল, না, তাকে শোনাতে পাবে না। তাকে যদি আমার লেখার কথা বলো, তাহলে আমি আর এক অক্ষর লিখব না। অমল বলিল, বৌঠান, তুমি ভারী ভুল বুঝছ। দাদা মুখে যাই বলুন, তোমার লেখা দেখলে খুব খুশি হবেন। চারু বলিল, তা হোক, আমার খুশিতে কাজ নেই। চারু প্রতিজ্ঞা করিয়া বসিয়াছিল সে লিখবে, অমলকে আশ্চর্য করিয়া দিবে। মন্দার সহিত তাহার যে অনেক প্রভেদ, এ কথা প্রমাণ না করিয়া সে ছাড়িবে না। এ কয়দিন বিস্তর লিখিয়া সে ছিঁড়িয়া ফেলিয়াছে। যাহা লিখিতে যায় তাহা নিতান্ত অমলের লেখার মতো হইয়া উঠে। মিলাইতে গিয়া দেখে এক একটা অংশ অমলের রচনা হইতে প্রায় অবিকল উদ্ধৃত হইয়া আসিয়াছে। সেইগুলি ভালো, বাকিগুলো কাঁচা। দেখিলে অমল নিশ্চয়ই মনে মনে হাসবে। ইহাই কল্পনা করিয়া চারু সেই সকল লেখা কুটি কুটি করিয়া ছিঁড়িয়া পুকুরের মধ্যে ফেলিয়া দিয়াছে, পাছে তাহার একটা খণ্ড দৈবাত অমলের হাতে আসিয়া পড়ে। প্রথমে সে লিখিয়াছিল শ্রাবণের মেঘ, মনে করিয়াছিল ভাবাশ্রু জলে অভিষিক্ত খুব একটা নতুন লেখা লিখিয়াছি। হঠাৎ চেতনা পাইয়া দেখিল জিনিসটা অমলের আষাঢ়ের চাঁদের এপিট ওপিট মাত্র। অমল লিখিয়াছে, ভাই চাঁদ, তুমি মেঘের মধ্যে চোরের মতো লুকাইয়া বেড়াইয়াছ কেন? চারু লিখিয়াছিল, সখী কাদম্বিনী, হঠাৎ কোথা হইতে আসিয়া তোমার নীলাঞ্চলের তলে চাঁদকে চুরি করিয়া পলায়ন করিতেছ, ইত্যাদি। কোনো মতে অমলের গণ্ডি এড়াইতে না পারিয়া অবশেষে চারু রচনার বিষয় পরিবর্তন করিল। চাঁদ, মেঘ, শেফালি, বউ কথা কও, এই সমস্ত ছাড়িয়া সে কালীতলা বলিয়া একটি লেখা লিখিল। তাহাদের গ্রামে ছায়ার অন্ধকার, পুকুরটির ধারে কালীর মন্দির ছিল। সেই মন্দিরটি লইয়া তাহার বাল্যকালের কল্পনা, ভয় ও ঔৎসুক্য, সেই সম্বন্ধে তাহার বিচিত্র স্মৃতি, সেই জাগ্রত ঠাকুরানীর মাহাত্ম্য সম্বন্ধে গ্রামে চিরপরিচিত প্রাচীন গল্প, এই সমস্ত লইয়া সে একটি লেখা লিখিল। তাহার আরম্ভভাগ অমলের লেখার চাঁদের কাব্যাড়ম্বরপূর্ণ হইয়াছিল, কিন্তু খানিকটা অগ্রসর হইতেই তাহার লেখা সহজেই সরল এবং পল্লীগ্রামের ভাষা ভঙ্গি আভাসে পরিপূর্ণ হইয়া উঠিয়াছিল। এই লেখাটা অমল কাড়িয়া লইয়া পড়িল। তাহার মনে হইল গোড়ার দিকটা বেশ সরস হইয়াছে, কিন্তু কবিত্ব শেষ পর্যন্ত রক্ষিত হয় নাই। যাহাই হোক, প্রথম রচনার পক্ষে লেখিকার উদ্যম প্রশংসনীয়। চারু কহিল, ঠাকুরপো, এসো আমরা একটা মাসিক কাগজ বের করি, কি বলো? অমল বলিল, অনেকগুলি রৌপ্যচক্র না হলে সে কাগজ চলবে কি করে? চারু কহিল, আমাদের কাগজে কোনো খরচ নেই, ছাপা হবে না তো, হাতের অক্ষরে লিখব। তাতে তোমার আমার ছাড়া আর কারো লেখা বেরোবে না, কাউকে পড়তে দেওয়া হবে না, কেবল 2 কপি করে বের হবে, একটি তোমার জন্যে, একটি আমার জন্যে। কিছুদিন পূর্বে হইলে অমল এই প্রস্তাবে মাতিয়া উঠিত। এখন গোপনতার উৎসাহ তাহার চলিয়া গেছে। একজন 10 জনকে উদ্দেশ্য না করিয়া কোনো রচনায় সে সুখ পায় না। তবু সাবেক কালের ঠাট বজায় রাখিবার জন্য উৎসাহ প্রকাশ করিল, কহিল, সে বেশ মজা হবে। চারু কহিল, কিন্তু প্রতিজ্ঞা করতে হবে, আমাদের কাগজ ছাড়া আর কোথাও তুমি লেখা বের করতে পারবে না। অমল কহিল, তাহলে সম্পাদকরা যে মেরেই ফেলবে? চারু বলিল, আর আমার হাতে বুঝি মারের অস্ত্র নেই? সেইরূপ কথা হইল। 2 সম্পাদক, 2 লেখক এবং 2 পাঠকে মিলিয়া কমিটি বসিল। অমল কহিল, কাগজের নাম দেওয়া হোক চারু পাঠ। চারু কহিল, না, এর নাম অমলা। এই নতুন বন্দোবস্ত চারু মাঝের কয়দিন দুঃখ বিরক্তি ভুলিয়া গেল। তাদের মাসিক পত্রিকাতে মন্দার প্রবেশ করিবার কোনো পথ নাই এবং বাহিরের লোকেরও প্রবেশের দ্বার রুদ্ধ। ভূপতি একদিন আসিয়া কহিল, চারু, তুমি যে লেখিকা হয়ে উঠবে, পূর্বে এমন তো কোনো কথা ছিল না। চারু চমকিয়া লাল হইয়া উঠিয়া কহিল, আমি লেখিকা? কে বললে তোমায়? কক্ষণও না। ভূপতি বলিল, বামাল শুদ্ধ গ্রেপ্তার, প্রমাণ হাতে হাতে, বলিয়া ভূপতি একখণ্ড সররুর বাহির করিল। চারু দেখিল সেই সকল লেখাতে
তাদের গুপ্ত সম্পত্তি মনে করিয়া নিজেদের হস্তলিখিত মাসিক পত্রে সঞ্চয় করিয়া রাখিতেছিল, তাহাই লেখক লেখিকার নাম শুদ্ধ সররুর প্রকাশ হইয়াছে। কে যেন তাহার খাঁচার বড় সাধের পোষা পাখিগুলোকে দ্বার খুলিয়া উড়াইয়া দিয়েছে, এমনি তাহার মনে হইল। ভূপতির নিকটে ধরা পড়িবার লজ্জা ভুলিয়া গিয়া বিশ্বাসঘাতী অমলের উপর তাহার মনে মনে অত্যন্ত রাগ হইতে লাগিল। আর এইটে দেখো দেখি বলিয়া বিশ্ববন্ধু খবরের কাগজ খুলিয়া ভূপতি চারুর সম্মুখে ধরিল। তাহাতে হাল বাংলা লেখার ঢং বলিয়া একটা প্রবন্ধ বাহির হইয়াছে। চারু হাত দিয়ে ঠেলিয়া দিয়া কহিল, এ পড়ে আমি কি করব? তখন অমলের উপর অভিমানে আর কোনো দিকে সে মন দিতে পারছিল না। ভূপতি জোর করিয়া কহিল, একবার পড়ে দেখোই না। চারু অগত্যা চোখ বুলাইয়া দিল। আধুনিক কোনো কোনো লেখক শ্রেণীর ভাবাড়ম্বরে পূর্ণ গদ্য লেখাকে গালি দিয়া লেখক খুব কড়া প্রবন্ধ লিখিয়াছে। তাহার মধ্যে অমল এবং মন্মথ দত্তর লেখার ধারাকে সমালোচক তীব্র উপহাস করিয়াছে এবং তাহারই সঙ্গে তুলনা করিয়া নবীনা লেখিকা শ্রীমতী চারুবালার ভাষার অকৃত্রিম সরলতা, অনায়াস সরসতা এবং চিত্ররচনা নৈপুণ্যের বহুল প্রশংসা করিয়াছে। লিখিয়াছে, এইরূপ রচনা প্রণালীর অনুকরণ করিয়া সফলতা লাভ করিলে তবেই অমল কোম্পানির নিস্তার, নচেত তাহারা সম্পূর্ণ ফেল করিবে, ইহাতে কোনো সন্দেহ নাই। ভূপতি হাসিয়া কহিল, একেই বলে গুরু মারা বিদ্যে। চারু তাহার লেখার এই প্রথম প্রশংসায় একবার খুশি হইতে গিয়া তৎক্ষণাৎ পীড়িত হইতে লাগিল। তাহার মন যেন কোনো মতেই খুশি হইতে চাহিল না। প্রশংসার লোভনীয় সুধাপাত্র মুখের কাছ পর্যন্ত আসিতেই ঠেলিয়া ফেলিয়া দিতে লাগিল। সে বুঝিতে পারিল তাহার লেখা কাগজে ছাপাইয়া অমল হঠাৎ তাহাকে বিস্মিত করিয়া দেওয়ার সংকল্প করিয়াছিল। অবশেষে ছাপা হইলে পর স্থির করিয়াছিল, কোনো একটা কাগজে প্রশংসাপূর্ণ সমালোচনা বাহির হইলে দুইটা একসঙ্গে দেখাইয়া চারুর রোষ, শান্তি, উৎসাহ বিধান করিবে। যখন প্রশংসা বাহির হইল তখন অমল কেন আগ্রহের সহিত তাহাকে দেখাইতে আসিল না? এ সমালোচনায় অমল আঘাত পাইয়াছে এবং চারুকে দেখাইতে চাহে না বলিয়াই এই কাগজগুলি সে একেবারে গোপন করিয়া গেছে। চারু আরামের জন্য অতি নিভৃতে যে একটি ক্ষুদ্র সাহিত্য নীড় রচনা করিতেছিল, হঠাৎ প্রশংসা শিলাবৃষ্টি একটা বড় রকমের শিলা আসিয়া সেটাকে একেবারে স্খলিত করিবার জো করিল। চারুর ইহা একেবারেই ভালো লাগিল না। ভূপতি চলিয়া গেলে চারু তাহার শোবার ঘরে খাটে চুপ করিয়া বসিয়া রহিল। সম্মুখে সররহু এবং বিশ্ববন্ধু খোলা পড়িয়া আছে। খাতা হাতে অমল চারুকে সহসা চকিত করিয়া দেওয়ার জন্য পশ্চাৎ হইতে নিঃশব্দে প্রবেশ করিল। কাছে আসিয়া দেখিল বিশ্ববন্ধুর সমালোচনা খুলিয়া চারু নিমগ্ন চিত্তে বসিয়া আছে। পুনরায় নিঃশব্দপদে অমল বাহির হইয়া গেল। আমাকে গালি দিয়া চারুর লেখাকে প্রশংসা করিয়াছে বলিয়া আনন্দে চারুর আর চৈতন্য নেই। মুহূর্তের মধ্যে তাহার সমস্ত চিত্ত যেন তিক্ত স্বাদ হইয়া উঠিল। চারু যে মূর্খের সমালোচনা পড়িয়া নিজেকে আপন গুরুর চেয়ে মস্ত মনে করিয়াছে, ইহা নিশ্চয় স্থির করিয়া অমল চারুর উপর ভারী রাগ করিল। চারুর উচিত ছিল কাগজখানা টুকরা টুকরা করিয়া ছিঁড়িয়া আগুনে ছাই করিয়া পুড়াইয়া ফেলা। চারুর উপর রাগ করিয়া অমল মন্দার ঘরের পাশে দাঁড়াইয়া সশব্দে ডাকিল, মন্দা বৌঠান। মন্দা বলিল, এসো ভাই এসো, না চাইতেই যে দেখা পেলুম, আজ আমার কি ভাগ্যি। অমল বলিল, আমার নতুন লেখা দু একটা শুনবে? মন্দা বলিল, কতদিন থেকে শোনাবো শোনাবো করে আশা দিয়ে রেখেছ, কিন্তু শোনাও না তো। কাজ নেই ভাই, আবার কে কোন দিক থেকে রাগ করে বসলে তুমিই বিপদে পড়বে, আমার কি? অমল কিছু তীব্রস্বরে কহিল, রাগ করবেন কে? কেনই বা রাগ করবেন? আচ্ছা, সে দেখা যাবে, তুমি এখন শোনোই না। মন্দা যেন অত্যন্ত আগ্রহে তাড়াতাড়ি সংযত হইয়া বসিল। অমল সুর করিয়া সমারোহের সহিত পড়িতে আরম্ভ করিল। অমলের লেখা মন্দার পক্ষে নিতান্তই বিদেশি। তাহার মধ্যে কোথাও যে কোনো কিনারা দেখিতে পায় না। সেই জন্য সমস্ত মুখে আনন্দের হাসি আনিয়া অতিরিক্ত ব্যগ্রতার ভাবে সে শুনিতে লাগিল। উৎসাহে অমলের কণ্ঠ উত্তরোত্তর উচ্চ হইতে উঠিল। সে পড়িতেছিল, অভিমন্যু যেমন গর্ভবাসকালে সমস্ত বুহ প্রবেশ করিতে শিখিয়াছিল, বুহ হইতে নির্গত শিখে নাই, নদীর স্রোত সেইরূপ গিরিদরির পাষাণ জঠরের মধ্যে থাকিয়া কেবল সম্মুখে চলিতে শিখিয়াছে, পশ্চাতে ফিরিতে শেখে নাই। হায় নদীর স্রোত, হায় যৌবন, হায় কাল, হায় সংসার, তোমরা কেবল সম্মুখেই চলিতে পারো। যে পথে স্মৃতির স্বর্ণমণ্ডিত
উপলখণ্ড ছড়াইয়া আছে, সে পথে আর কোনো দিন ফিরিয়া যাও না। মানুষের মন কেবল পশ্চাতের দিকে চায়, অনন্ত জগৎ সংসার সেদিকে ফিরিয়াও তাকায় না। এমন সময় মন্দার দ্বারের কাছে একটি ছায়া পড়িল। সে ছায়া মন্দা দেখিতে পাইল, কিন্তু যেন দেখে নাই এইরূপ ভান করিয়া অনিমেষ দৃষ্টিতে অমলের মুখের দিকে চাহিয়া নিবিড় মনোযোগের সহিত পড়া শুনিতে লাগিল। ছায়া তৎক্ষণাৎ সরিয়া গেল। চারু অপেক্ষা করিয়াছিল অমল আসিলেই তার সম্মুখে বিশ্ববন্ধু কাগজটিকে যথোচিত লাঞ্ছিত করিবে এবং প্রতিজ্ঞা ভঙ্গ করিয়া তাহাদের লেখা মাসিক পত্রে বাহির করিয়াছে বলিয়া অমলকেও ভর্ৎসনা করিবে। অমলের আসিবার সময় উত্তীর্ণ হইয়া গেলে তবু তাহার দেখা নাই। চারু একটা লেখা চিঠি করিয়া রাখিয়াছে, অমলকে শুনাইবার ইচ্ছা, তাহাও পড়িয়া আছে। এমন সময় কোথা হইতে অমলের কণ্ঠস্বর শোনা যায়, এই জন্য মন্দার ঘরে। স্বর বৃদ্ধের মতো সে উঠিয়া পড়িল, পায়ের শব্দ না করিয়া সে দ্বারের কাছে এসে দাঁড়াইল। অমল যে লেখা মন্দাকে শুনাইতেছিল, এখনও চারু তাহা শোনে নাই। অমল পড়িতেছিল, মানুষের মনই কেবল পশ্চাতের দিকে চায়, অনন্ত জগৎ সংসারের সেদিকে ফিরিয়াও তাকায় না। চারু যেমন নিঃশব্দে আসিয়াছিল, তেমনি নিঃশব্দে আর ফিরিয়া যাইতে পারিল না। আজ পরে পরে 2-3টা আঘাতে তাহাকে একেবারে ধৈর্যচ্যুত করিয়া দিল। মন্দা যে এক বর্ণ বুঝিতেছে না এবং অমল যে নিতান্ত নির্বোধ মূঢ়ের মতো তাহাকে পড়িয়া শুনাইয়া তৃপ্তি লাভ করিতেছে, এ কথা তাহার চিৎকার করিয়া বলিয়া আসিতে ইচ্ছা করিল, কিন্তু না বলিয়া সক্রোধ পদশব্দে তাহার প্রচার করিয়া আসিল। শয়নগৃহে প্রবেশ করিয়া চারু তার সশব্দে বন্ধ করিল। অমল ক্ষণকালের জন্য পড়ায় ক্ষান্ত দিল। মন্দা হাসিয়া চারুর উদ্দেশ্যে ইঙ্গিত করিল। অমল মনে মনে কহিল, বৌঠানের এ কি দৌরাত্ম্য! তিনি কি ঠিক করিয়া রেখেছেন আমি তাহারই কৃতদাস? তাহাকে ছাড়া আর কাহাকেও পড়া শোনাইতে পারিব না, এই যে ভয়ানক জুলুম! এই ভাবিয়া সে আরও উচ্চৈশ্বরে মন্দাকে পড়িয়া শুনাইতে লাগিল। পড়া হইয়া গেলে চারুর ঘরের সম্মুখ দিয়া সে বাহির হইয়া গেল। একবার চাহিয়া দেখিল ঘরের দ্বার রুদ্ধ। চারু পদশব্দে বুঝিল অমল তাহার ঘরের সম্মুখ দিয়া চলিয়া গেল। একবারও থামিল না। রাগে ক্ষোভে তাহার কান্না আসিল না। নিজের নূতন লেখা খাতাখানি বাহির করিয়া তাহার প্রত্যেক পাতা বসিয়া বসিয়া টুকরা টুকরা করিয়া ছিঁড়িয়া স্তূপাকার করিল। হায়, কি কুক্ষণেই এই সমস্ত লেখালেখি আরম্ভ করিয়াছিল! সন্ধ্যার সময় বারান্দার টব হইতে জুঁইফুলের গন্ধ আসিতেছিল। ছিন্ন মেঘের ভেতর দিয়া স্নিগ্ধ আকাশে তাহারা দেখা যাইতেছিল। আজ চারু চুল বাঁধে নাই, কাপড় ছাড়ে নাই, জানালার কাছে অন্ধকারে বসিয়া আছে। মৃদু বাতাসে আস্তে আস্তে তাহার খোলা চুল উড়াইতেছে এবং তাহার চোখ দিয়া এমন ঝরঝর করিয়া কেন জল বহিয়া পড়িতেছে তাহা সে নিজেই বুঝিতে পারিতেছে না। এমন সময় ভূপতি ঘরে প্রবেশ করিল। তাহার মুখ অত্যন্ত ম্লান, হৃদয় ভারাক্রান্ত। ভূপতির আসিবার সময় এখন নহে। কাগজের জন্য লিখিয়া প্রুফ দেখিয়া অন্তঃপুরে আসিতে প্রায়ই তাহার বিলম্ব হয়। আজ সন্ধ্যার পরেই যেন কোনো সান্ত্বনা প্রত্যাশায় চারুর নিকটে আসিয়া উপস্থিত হইল। ঘরে প্রদীপ জ্বলিতেছিল না। খোলা জানালার ক্ষীণ আলোকে ভূপতি চারুকে বাতায়নের কাছে অস্পষ্ট দেখিতে পাইল। ধীরে ধীরে পশ্চাতে আসিয়া দাঁড়াইল। পদশব্দ শুনিতে পাইয়া চারু মুখ ফিরাইল না। মূর্তিটির মতো স্থির হইয়া কঠিন হইয়া বসিয়া রহিল। ভূপতি কিছু আশ্চর্য হইয়া ডাকিল, চারু! ভূপতির কণ্ঠস্বরে সচকিত হইয়া তাড়াতাড়ি উঠিয়া পড়িল। ভূপতি আসিয়াছে সে তাহা মনে করে নাই। ভূপতি চারুর মাথার চুলের মধ্যে আঙুল বুলাইয়াতে বুলাইতে স্নেহার্দ্র জিজ্ঞাসা করিল, অন্ধকারে তুমি যে একলাটি বসে আছো চারু, মন্দা কোথায় গেল? চারু যেমনটি আশা করিয়াছিল, আজ সমস্ত দিন তাহার কিছুই হইল না। সে নিশ্চয় স্থির করিয়াছিল অমল আসিয়া ক্ষমা চাহিবে, সেই জন্য প্রস্তুত হইয়া সে প্রতীক্ষা করিতেছিল। এমন সময় ভূপতির অপ্রত্যাশিত কণ্ঠস্বরে সে যেন আর আত্মসম্বরণ করিতে পারিল না, এক্কেবারে কাঁদিয়া ফেলিল। ভূপতি ব্যস্ত হইয়া ব্যথিত হইয়া জিজ্ঞাসা করিল, চারু, কি হয়েছে চারু? কি হইয়াছে তাহা বলা শক্ত। এমনি কি হয়েছে, বিশেষ তো কিছু হয় নাই। অমল নিজের নতুন লেখা প্রথমে তাহাকে না শুনাইয়া মন্দাকে শুনাইয়াছে। এ কথা লইয়া ভূপতির কাছে কি নালিশ করিবে? শুনিলে কি ভূপতি হাসিবে না? এই তুচ্ছ ব্যাপারের মধ্যে গুরুতর নালিশের বিষয় যে কোনখানে লুকাইয়াছে তাহা খুঁজিয়া বাহির করা চারুর পক্ষে অসাধ্য। অকারণে সে যে কেন এত অধিক কষ্ট পাইতেছে, ইহাই সম্পূর্ণ বুঝিতে না পারিয়া তাহার কষ্টের বেদনা আরও বাড়িয়া উঠিয়াছে। ভূপতি বলিল, বলো না চারু, তোমার কি হয়েছে? আমি কি তোমার উপর কোনো অন্যায় করেছি? তুমি তো জানোই কাগজের ঝঞ্ঝাট নিয়ে আমি কীরকম ব্যতিব্যস্ত হয়ে আছি।
যদি তোমার মনে কোনো আঘাত দিয়ে থাকি সে আমি ইচ্ছে করে দিইনি। ভূপতি এমন বিষয়ে প্রশ্ন করিতেছে যাহার একটিও জবাব দেবার নেই। সেই জন্য চারু ভেতরে ভেতরে অধীর হইয়া উঠিল। মনে হইতে লাগিল ভূপতি এখন তাহাকে নিষ্কৃতি দিয়া ছাড়িয়া গেলে সে বাঁচে। ভূপতি দ্বিতীয়বার কোনো উত্তর না পাইয়া পুনর্বার স্নেহসিক্ত স্বরে কহিল, আমি সর্বদা তোমার কাছে আসতে পারি নে চারু, সেই জন্য আমি অপরাধী। কিন্তু আর হবে না, এখন থেকে দিন রাত কাগজ নিয়ে থাকবো না। আমাকে তুমি যতটা চাও ততটাই পাবে। চারু অধীর হইয়া বলিল, সেই জন্যে নয়। ভূপতি কহিল, তবে কি জন্য? বলিয়া খাটের উপর বসিল। চারু বিরক্তির স্বর গোপন করিতে না পারিয়া কহিল, সে এখন থাক, রাত্রে বলবো। ভূপতি মুহূর্তকাল স্তব্ধ থাকিয়া কহিল, আচ্ছা এখন থাক, বলিয়া আস্তে আস্তে উঠিয়া বাহিরে চলিয়া গেল। তাহার নিজের একটা কি কথা বলিবার ছিল সে আর বলা হইল না। ভূপতি যে একটা ক্ষোভ পাইয়া গেল চারুর কাছে তাহা অগোচর রহিল না। মনে হইল ফিরিয়া ডাকি, কিন্তু ডাকিয়া কি কথা বলিবে? অনুতাপে তাহাকে বিদ্ধ করিল, কিন্তু কোনো প্রতিকার সে খুঁজিয়া পাইল না। রাত্রি হইল। চারু আজ সবিশেষ যত্ন করিয়া ভূপতির রাত্রের আহার সাজাইল এবং নিজে পাখা হাতে করিয়া বসিয়া রহিল। এমন সময় শুনিতে পাইল মন্দা উচ্চস্বরে ডাকিতেছে, ব্রজ ব্রজ। ব্রজ চাকর সাড়া দিলে জিজ্ঞাসা করিল, অমলবাবুর খাওয়া হয়েছে কি? ব্রজ উত্তর করিল, হয়েছে। মন্দা কহিল, খাওয়া হয়ে গেছে অথচ পান নিয়ে গেলিনে যে? মন্দা ব্রজকে অত্যন্ত তিরস্কার করিতে লাগিল। এমন সময় ভূপতি অন্তঃপুরে আসিয়া আহারে বসিল। চারু পাখা করিতে লাগিল। চারু আজ প্রতিজ্ঞা করিয়াছিল ভূপতির সঙ্গে প্রফুল্ল স্নিগ্ধভাবে নানা কথা কহিবে। কথাবার্তা আগে হইতে ভাবিয়া প্রস্তুত হইয়া বসিয়াছিল, কিন্তু মন্দার কণ্ঠস্বরে তাহার বিস্তৃত আয়োজন সমস্ত ভাঙিয়া দিল। আহারকালে ভূপতিকে সে একটি কথাও বলিতে পারিল না। ভূপতিও অত্যন্ত বিমর্ষ অন্যমনস্ক হইয়াছিল। সে ভালো করিয়া খাইল না। চারু একবার কেবল জিজ্ঞাসা করিল, কিছু খাচ্ছ না যে? ভূপতি প্রতিবাদ করিয়া কহিল, কেন, কম খাইনি তো। শয়নঘরে উভয়ে একত্র হইলে ভূপতি কহিল, আজ রাত্রে তুমি কি বলবে বলেছিলে? চারু কহিল, দেখো, কিছুদিন থেকে মন্দার ব্যবহার আমার ভালো বোধ হচ্ছে না। ওকে এখানে রাখতে আমার আর সাহস হয় না। ভূপতি বলিল, কেন, কি হয়েছে? চারু বলিল, অমলের সঙ্গে ও এমনিভাবে চলে যে দেখলে লজ্জা হয়। ভূপতি হাসিয়া উঠিয়া কহিল, হাঁ, তুমি পাগল হয়েছ? অমল ছেলে মানুষ, সেদিনকার ছেলে। চারু বলিল, তুমি তো ঘরের খবর কিছুই রাখো না, কেবল বাইরের খবর কুড়িয়ে বেড়াও। যাই হোক, বেচারা দাদার জন্য আমি ভাবি। তিনি কখন খেলেন না খেলেন মন্দা তার কোনো খোঁজও রাখে না, অথচ অমলের পান থেকে চুন খসে গেলেই চাকর বাকরদের সঙ্গে বকাবকি করে অনর্থ করে। ভূপতি বলিল, তোমরা মেয়েরা কিন্তু ভারী সন্দিগ্ধ, তা বলতে হয়। চারু রাগিয়া বলিল, আচ্ছা বেশ, আমরা সন্দিগ্ধ, কিন্তু বাড়িতে আমি এই সমস্ত বেহায়াপনা হতে দেব না, তা বলে রাখছি। চারুর এই সমস্ত অমূলক আশঙ্কায় ভূপতি মনে মনে হাসিল, খুশিও হইল। গৃহ যাহাতে পবিত্র থাকে, দাম্পত্য ধর্মে আনুমানিক কাল্পনিক কলঙ্ক লেশমাত্র স্পর্শ না করে, এই জন্য সাধ্বী স্ত্রীদের যে অতিরিক্ত সতর্কতা, সে সন্দেহাকুল দৃষ্টিক্ষেপ, তাহার মধ্যে একটি মাধুর্য ও মহত্ব আছে। ভূপতি শ্রদ্ধায় এবং স্নেহে চারুর ললাট চুম্বন করে কহিল, এ নিয়ে আর কোনো গোলমাল করার দরকার হবে না। উমাপদ ময়নমসিংহে প্র্যাকটিস করতে যাচ্ছে, মন্দাকেও সঙ্গে নিয়ে যাবে।